বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মৌসুমী জেরিন সোনিয়া, বাংলাদেশ জাতীয় সংসদের ২৬৮ নং আসন, নোয়াখালী ১, চাটখিল সোনাইমুড়ির একজন কৃতি সন্তান হিসেবে নিজেকে দাবি করছি। আমি নোয়াখালী, চাটখিল সোনাইমুড়ির মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু, মানুষের ভালোবাসা, প্রাপ্তি, এগুলো নিয়ে আসলে নিজের বিবেচনা তো নিজে করা যায় না। তবে আমি মানুষের কাছে গিয়ে দেখেছি মানুষ আমাকে কত সাদরে বুকে টেনে নেয়। মানুষের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটা আসলে বলে বোঝাবার মতো নয়। আমি যখন আমার এলাকায় যাই, আমি দেখি মানুষ আমাকে একটু মুছে দেওয়ার জন্য দৌড়ে আসে। জাস্ট একবার একটু কথা বলার জন্য আসে। আমি দেখলাম আমার দেশের মানুষের অনেক বেশি কোনো চাওয়া পাওয়া নেই। তাদের চাওয়া পাওয়া এতটুকুই, ভ্রাতৃত্বমূলক আচরণ, নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ, নিজের সামাজিকভাবে উন্নয়ন। তো সেই দিক থেকে আমার আমার জনগণের হয়ে, জনগণকে সাথে নিয়ে, তৃণমূলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমার সিভি যখন ওনার কাছে যাবে উনি দেখবেন, আশা করছি উনি আমার সিভি দেখে জনগণের সাথে আমার সম্পৃক্ততার দিক বিবেচনা করে উনি আমাকে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। এই প্রত্যাশা আমি ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ। কথা হচ্ছে কি, এই বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক দুর্যোগ বা সামাজিক অবস্থা থেকে আমি যা কিছু করেছি মানুষের জন্য করেছি, একদম ব্যক্তিগত উদ্যোগ থেকে। আমি যা করেছি সম্পূর্ণ নিজ উদ্যোগে করেছি। আমি কখনো কারোর থেকে সাহায্য নিয়ে করিনি। আমার যতটুকু সামর্থ্য ছিল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই সামর্থ্য থেকে আমি মানুষের কাছে গিয়েছি। আমি যখন বাংলাদেশে করোনা এসেছে, সেই করোনাকালীন সময়ে আমার এখনো মনে আছে, প্রথম শুরু করেছিলাম, ওই গল্পটা একটা আসলে মজার। প্রথম শুরু করেছিলাম আমার বাসার সিকিউরিটি গার্ডকে দিয়ে। হঠাৎ করে তার চাকরি চলে যায়। সে আমার কাছে আজকে আসে ২০০ টাকার জন্য, কালকে আসে ১০০ টাকার জন্য। পরে আমার হঠাৎ মনে হলো যে আমি কেন তাকে এই সামান্য কিছু দিয়ে সাহায্য করব। তাই আমি ডাকলাম, ডেকে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বললাম, তুমি একটা কাজ করো, এই সময় ডাবের খুব চাহিদা। করোনাকালীন সময় ডাবের খুব চাহিদা ছিল। কামাল নাম ছিল ছেলেটার। তাকে আমি টাকাটা দিয়ে বললাম, তুমি বিজনেস করো। এই যে মানে আমার এভাবে আমার সাহায্যটা ছিল এরকম। আমি তৃণমূলে গিয়েছি, তৃণমূলে আমি যে গিয়ে দেখি যে কারো বন্যায় ঘর ডুবে গেছে, আমি তাকে ওই ত্রাণ তো আমি দিয়েছি, হাজার হাজার মানুষকে ত্রাণ দিচ্ছি। তখন আমার কাছে মনে হচ্ছে না, আমি যদি এককভাবে একটা ঘর তৈরি করে দিই, তাহলে এভাবে একটা ঘর করে ৫টা ঘর হলে ৫টা ঘর দাঁড়াচ্ছে। এভাবে আমি করেছি কাজগুলো। আমার এখনো আমার বাসায় আমার যে একটা কাজে সাহায্য করে, তার হাজব্যান্ড একটা সময় রিক্সা চালাতো। আমার কাছে মনে হয়েছে এত পরিশ্রম, আমার বাসায় সে থাকে, আমি যদি তার পাশে না দাঁড়াই, আমি কি করলাম, তাকে বললাম তুমি ফলের ব্যবসা করো। আমি তাকে সহযোগিতা করলাম। এই গত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এলাকায় একটা উন্মুক্ত ফ্রি টি স্টল করেছিলাম। প্রায় ২ মাস যাবত টি স্টল ছিল। রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে গিয়েছেন। আমি চেষ্টা করেছি তারা সারাদিন ক্লান্ত হয়ে এসে যাতে আমার এখানে এক কাপ চা খেয়ে তাদের ক্লান্তিটা দূর করতে পারে, এই সহযোগিতা। তো সেখানে যে ছেলেটা ছিল, আমার মনে হয়েছে এই ছেলেটাকে আমার একটা ব্যবস্থা করে দিতে উচিত। সে ২ মাস আমার সাথে ছিল। তা আমি এখন উদ্যোগ নিয়েছি, আমি তাকে একটা কিছু করে দিব। এইভাবে মানে আমি আসলে এটা আমার একেবারে ব্যক্তিগত উদ্যোগ থেকে আমি ঘরে ঘরে আমার একটা ছোটবেলা থেকেই ছিল মানুষের জন্য কিছু করার একটা প্রবণতা। আমি মানুষের কাছে যেতাম, একদম সাধারণ মানুষ হয়ে যেতাম। এখনো আমি মানুষের কাছে যাই, একদম সাধারণ মানুষ হিসেবে যাই। আমার চেষ্টা থাকে এরকম যে তাদের সাথে মিশে গিয়ে তাদের কষ্টের কথাগুলো জানি। তবে অবাক লাগে কি জানেন, যখন তাদের সাথে মিশে যাই তাদের না কোনো কষ্ট থাকে না, তখন তাদের কষ্টগুলো আনন্দে পরিণত হয়ে যায়। তারা ওই সাময়িক ৫-১০ মিনিট আমাকে পেয়ে তাদের দুঃখগুলো ভুলে যায়। এই যে মানুষের ভালোবাসা, এটা আসলে বলার মতো না। আর দলের কথা, আমার এখনো ২০১৮ সালের নির্বাচনের কথা মনে আছে। ২০১৮ সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হয়, আমি মানে তখন সবেমাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স দুটো সম্পূর্ণ করে আমি এখন গবেষণা কাজেও আছি। তারপর আমি কিছুদিন ব্যাংকে ছিলাম। ব্যাংকিং কাজে আমার পারদর্শিতা আছে। তো ২০১৮ সালের নির্বাচনের সময় আমি গিয়েছিলাম আমার এলাকায়। তখন তো মানুষ ভোট দিতে পারেনি, সোজা কথা। আমি নিজেও আমার ভোটটা তখন প্রয়োগ করতে পারিনি। প্রচন্ড নেতাকর্মীদের অত্যাচার হচ্ছিল, ধরপাকড়, কোনো নেতাকর্মী বাসায় থাকতে পারছিল না। আমার এলাকার সিনিয়র নেতৃবৃন্দ আমার বাসায় ছিল। আমার মা আমার মা হচ্ছে বেগম খালেদা জিয়ার চরম ভক্ত একজন মানুষ, কোনো পদ পদবি ছাড়া। আমার মা যখন চাটখিল মাহবুব কলেজে পড়তেন, তখন মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন, ছাত্র দলের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তো
তো ওনার ওনার হচ্ছে দলের দলের প্রতি ভালোবাসা আর বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, এটা আমি আপনাকে চিন্তা করে বোঝাতে পারবো না। এটা মানে এটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। তো যখন এই বিষয়টা এরকম দলের তৃণমূল নেতাকর্মীরা ধরা পাকড় হচ্ছে, আমার মা গোপনে তাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাদের বাসায় তখন 7, 8, 10 জন লোক 8 দিন 10 দিন অবশ্য আমার মা লুকায় রেখে তাদেরকে সাহায্য করেছেন। হঠাৎ আপনি সমাজ সেবা থেকে এখন কেন আপনি মহিলা সংরক্ষিত এমপি হতে চাচ্ছেন? আসলে কি, আমি যখন চলার পথে আমার এই জার্নিটা শুরু হয়েছে বেসিক্যালি 2011 সালে। আমি 2009-10 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার এই জার্নিটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেটা কিরকম ভাবে আমি বলি, আমি তো যখন হলে উঠি তখন ছাত্রলীগের ব্যাপক তাণ্ডব হলের মধ্যে। মানে ছাত্রলীগ ছাড়া কোনো দল সেখানে স্টে করতে পারতো না, অবস্থান নিতে পারতো না। হ্যাঁ, করতে পারতো না। তো যাই হোক, সেখান থেকে তখন আমি চিন্তা করলাম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে দল কিছু নেই, যারা হলে থাকতে পারছে না তাদের জন্য কিছু করা। এভাবে করতে 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 একটা সময় দেখলাম আমি মানুষের সাথে খুব জড়িয়ে যাচ্ছি, মানুষের ভালোবাসা আমাকে খুব টানছে, মানুষ আমাকে টানছে, আমি মানুষের কাছে যাচ্ছি। এখন আমার কাছে মনে হচ্ছে চলতে চলতে আমার একার সামর্থ্য বা আমার একার জায়গা থেকে আমি যে ব্যাপক একটা চিন্তা চেতনা করেছি নারীদেরকে নিয়ে, বেকার যুবকদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, এটা বাস্তবায়নের জন্য আমাকে একটা সরকারি পজিশন আমার দরকার, যেখান থেকে আমি জনগণের কথা বলতে পারবো, তাদের দুঃখগুলোর কথা উন্মোচন করতে পারবো। এটা একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে যদি আমি আমার অঞ্চলের নয়, আমার অঞ্চলের মানুষের কথা বলতে পারি, আশেপাশের অঞ্চলের মানুষের কথা বলি, আমার আশেপাশে চলার মানুষগুলোর কথা বলতে পারি, আমি নিশ্চয় ওদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। 2026 সালে একটা খুব আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো। আমি প্রথম যখন থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করলো, আমি গ্রামে গঞ্জে মানুষের কাছে গেছি। মরহুমা বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, আমি ওনার জন্য মাগফিরাত কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম আমার উপজেলাতে, বিশাল বড় করে 600 লোকের জন্য আমি ফ্রি ওষুধ দিয়েছিলাম, যেখানে আমার 11 জন ডাক্তার গিয়েছে। সব ডক্টর ঢাকার বিভিন্ন জায়গায় স্টাবলিশড পজিশন থেকে গেছে। প্রথম উদ্যোগটা আমি সেখান থেকে শুরু করি। তারপরে আমি তৃণমূলের নেতাকর্মীদেরকে একদিন দাওয়াত করে সবাইকে খাওয়াই এবং সবার সাথে বসে আমি একটা আলোচনা বসি যে কিভাবে আমরা আমাদের নির্বাচনী প্রচার করতে পারি। তারপর আমি আমার অঞ্চলে, যেখানে আমার আমার জন্ম, 1 নং শাহপুর ইউনিয়ন, নকলে চাটখিলে, সেই ইউনিয়নে প্রায় 350 স্টুডেন্টের মাঝে আমি পুরস্কার বিতরণ করি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সেখানে মিলাদ মাহফিল করি এবং পুরস্কার বিতরণ প্রদান করি। তারপরে আমি সেখান থেকে আসি, আমার মনে হলো আমি নারীদের জন্য কাজ করছি, আমার নারীদেরকে নিয়ে কিছু করা উচিত। গণতন্ত্রের নারী কণ্ঠ নামে একটি বিশাল প্রায় 2000 নারীদের উপস্থিতিতে একটা মহাসমাবেশ করি, যেখানে নারীরা আমার জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যারকে তাদের কথাগুলো বলতে পারে, তাদের উপস্থিতি, তাদের অভাব অভিযোগ জানাতে পারে, তাদের সমস্যাগুলো, সেখানে একটা উন্মুক্ত আলোচনার ব্যবস্থা করি। তারপর আমি অনেকগুলো উঠান বৈঠক করি হিন্দু বিভিন্ন, বিশেষ করে হিন্দু বাড়িতে যাদের মধ্যে একটা ভয়ভীতি ঢুকিয়ে দিয়েছিল আমাদের বিপক্ষ দলগুলো, যে কিভাবে তারা মুক্তি পাবে, তাদের কাছে কাছে যাই, ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে মানুষের দরজায় নক করি। এভাবে আমি দীর্ঘ 2 মাস আমি ঢাকা টু নোয়াখালী আমি আসা যাওয়া করে 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 আমি মানুষের কাছে কাছে ছিলাম, চেষ্টা করেছি তৃণমূলের জনগণের মানুষের ভালোবাসায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীকের প্রতি মানুষের ভালোবাসায় আমার আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রায় 28,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান স্যারের কাছে আমার প্রত্যাশা হচ্ছে এটা, আমি ওনাকে যথেষ্ট বিজ্ঞ বিচক্ষণ বলে মনে করি, অবশ্যই যথেষ্ট বিজ্ঞ বিচক্ষণতা, এবং ওনার চলাফেরা মুভমেন্ট আমাকে ভীষণভাবে উদ্বেলিত করে। আমি অত্যন্ত বিমোহিত দেখি একটা মানুষ মানে কিভাবে পরিপক্ক রাজনীতিবিদ হতে পারে। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি অবশ্যই